নাসিরউদ্দিন পাটোয়ারির হুঙ্কারে বিএনপিতে তোলপাড়। পাটোয়ারিকে বিএনপি ভয় পায়, মির্জা আব্বাস ভয় পায়। দর্শক, এই পাটোয়ারিরা কি এটা বিএনপি বুঝতে পারে নাই। এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা মির্জা আব্বাসদের মতো ধান্দাবাজ চান্দাবাজ না। নাসিরউদ্দিন পাটোয়ারিরা 1 টাকা মেরে খেয়েছেন এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। নাসিরউদ্দিন পাটোয়ারিরা মির্জা আব্বাসের মতো আন্দোলন বিক্রিকারী না। আপনারা যারা জানেন না, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, মির্জা আব্বাস এক ভয়ঙ্কর বাটপার এবং এই চান্দাবাজের জনক। একে চান্দাবাজ বলা যাবে না, চান্দাবাজের জনক বাংলাদেশে, চান্দাবাজের গডফাদার। এই মির্জা আব্বাস 2014 সালে খালেদা জিয়ার মার্চ ফর ডেমোক্রেসি যে আন্দোলন, সে আন্দোলন বিক্রি করে দিয়ে হাসিনার কাছে, এবং আরো বিভিন্ন সময়ে 2014 সালের 5 জানুয়ারির পরে যে আন্দোলন, ওটাও কিন্তু বিক্রি করে দিয়েছে মির্জা আব্বাস। তো মির্জা আব্বাস যখন এই বিএনপির আন্দোলন জমে ওঠে, তখন মির্জা আব্বাস আন্দোলন বিক্রি করে দিতেন। ঢাকা মহানগরীর নেতা হিসেবে নেতাকর্মীদের রাজপথে নামতে দিতেন না। খালেদা জিয়ার মার্চ ফর ডেমোক্রেসির আহ্বানে জামাতের লোকজন রাস্তায় নেমে গুলিতে শহীদ হয়, শিবিরের ছেলেরা শহীদ হয়, আর বিএনপি রাস্তায় নামে না। এই বেঈমানি করেছেন মির্জা আব্বাস, খালেদা জিয়ার সাথে বেঈমানি করেছেন। তো মির্জা আব্বাসদের ইতিহাস বেঈমানির ইতিহাস, আর নাসিরউদ্দিন পাটোয়ারিদের ইতিহাস হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করার ইতিহাস। হাসিনা রিমান্ডে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারিকে পা উপরে বেঁধে মাথা নিচে দিয়ে তারপরে পিটিয়েছিল। 14 দিন রিমান্ডে নিয়েছিল, ভয়ানক নির্যাতন করেছিল। ওই পথ অতিক্রম করে এসেছে, জেল খেটেছে, এবং হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনের অন্যতম সৈনিক ছিলেন এই নাসিরউদ্দিন পাটোয়ারি। আজকে যে এনসিপির ভিত্তি ছিল জাতীয় নাগরিক কমিটি, এই নাগরিক কমিটির প্রধান ছিলেন কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারি। অতএব নাসিরউদ্দিন পাটোয়ারি কি জিনিস এটা হাসিনা জানে। এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের তথাকথিত বেয়াদবি এবং বেপরোয়া আচরণের ফলে হাসিনা আজকে জয় বাংলা হয়ে গেছে, এবং এদের ঘাট তারামির কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। অতএব যে আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন করেছে, যে আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল, সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছেড়েছে তাদের অপরাধের জন্য এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা। তারা যে কি এটা আওয়ামী লীগের চাইতে ভালো কেউ জানে না। এই নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করেছে মির্জা আব্বাস। মির্জা আব্বাস সরাসরি বাদী না হলেও তিনি সাক্ষী হয়েছেন। মির্জা আব্বাস করিয়েছেন মামলা, কারণ মির্জা আব্বাস ব্যাপক স্লেজিং এর শিকার হচ্ছেন, তাকে নিয়ে হাসি তামাশা হচ্ছে। বাচ্চারাও বলে যে মির্জা আব্বাস চান্দাব্বাস। হাসিনার আমলের মতো রাজনৈতিক সমালোচনা অথবা পলিটিক্যাল রেটরিক দমন করতে যদি চায়, ওটা বিএনপি সরকারের পতনের কারণ হবে। জেনজি জেগে উঠবে, বিস্ফোরিত হয়ে উঠবে। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, মামলা করেন। তারেক রহমানকেও এরকম বলবে, আপনি পারলে মামলা করেন। রাজনৈতিক সমালোচনার অধিকারকে সংকুচিত করে রাখার চেষ্টা করলে আপনার ক্ষমতা থাকবে না। আপনার ক্ষমতায় দেশের তরুণ প্রজন্ম ছুটেই দেবে। হাসিনা ধারে কাছেও যেতে পারবেন না। হাসিনা এগুলো করে অনেকদিন টিকে ছিল, কিন্তু আপনি 1-1.5 বছরের বেশি টিকতে পারবেন না। সামনে বিপদ আছে। নাসিরউদ্দিন পাটোয়ারির গালিটা মজা না, চমৎকার না? যে সাম্রাজ্য, ঢাকার যে আন্ডারওয়ার্ল্ড, এগুলোরও অন্যতম ডন মির্জা আব্বাস। তাকে মন্ত্রী না বানালে তারেক রহমানকে বেকায়দায় পড়তে হবে। তারেক রহমান ভয়ে তাকে মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা বানিয়েছে। ওদিকে যার এরকম পাওয়ার নাই কিন্তু বিতর্কিত, যেমন গয়েশ্বর চন্দ্র রায়, তাকে কিন্তু কিছু বানান নাই। কথা আছে, গুঞ্জন আছে যে গয়েশ্বর চন্দ্র রায় অলরেডি পদত্যাগ করেছেন, কিন্তু এটা গোপন রাখছে। সময় হলে তিনি এটা সামনে আনবেন, কারণ গয়েশ্বর চন্দ্র রায় একজন সিনিয়র নেতা, জীবনে প্রথমবার এমপি হয়েছেন সম্ভবত। তার ত্যাগ সংগ্রামের ইতিহাস অনেক, কিন্তু এবারও মন্ত্রী বানালেন। এর মানে গয়েশ্বর চন্দ্র রায়ের জীবনে আর মন্ত্রী হওয়ার সুযোগ নেই। 5 বছর পর শারীরিক কোনো সক্ষমতা থাকবে না। দিস ওয়াজ লাস্ট চান্স, বাট তারেক রহমান ডিডন্ট কাউন্ট হিম। এই জন্য অমানক্ষণ পদত্যাগ করেছেন বলে একটা গুঞ্জন আছে, আই এম নট শিওর।
হোয়াট এভার। এখানে এই হলো মির্জা আব্বাস আর নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা দিয়েছে মির্জা আব্বাস। ভেবেছিল যে পাটোয়ারিরা ভয় পাবে, ভয় পেয়ে কিছুদিন চুপচাপ থাকবে, কিন্তু দেখছে উল্টো অ্যাকশন। এমন গালি দিয়েছে, হ্যাঁ আই রিপিট, গালি দিয়েছে। এখন বিএনপি ভয় থরথর করে কাঁপছে। এখন মজা না, এখন নাসিরউদ্দিন পাটোয়ারির জনপ্রিয়তায় মামলা খাওয়ার পর নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেকে যে জায়গায় নিতে চান, তিনি আকাশচুম্বী উচ্চতায় উঠে গেছেন। আর মির্জা আব্বাস তার মান সম্মান রক্ষার জন্য মামলা করিয়েছেন অন্যের মাধ্যমে। এখন তো মান সম্মান যা আছে ওটাও যাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, মির্জা আব্বাস তুমি কোন স্যাটের বাল, তোমাকে গোনার টাইম আমার নাই। এখন বুঝেন মজা, মামলা করেন আরো। বলছে তোমার যে কথিত সম্মানের চাদর, এটা কিন্তু জেনজি টেনে হিস্ট্রে খুলে ফেলবে। আবার বলছেন যে সম্মান সম্মান থাকলে তো যাবে, সম্মান আছে, মান থাকলে তো যাবে, মানহানি মামলা করে যার মান আছে। এর মানে জেনারেল পিপলের পারসেপশন হচ্ছে যে মির্জা আব্বাস একজন চান্দাবাজ। আর এখানে এই যে বিএনপি যে যুক্তি রয়েছে চান্দাবাজ, তার প্রমাণ কি? মির্জা আব্বাসের বিরুদ্ধে কত কোটি টাকার, শত শত কোটি টাকার দুর্নীতির মামলা ছিল জানেন? ক্ষমতা ব্যবহার করে এই মামলা থেকে খালাস পেয়েছে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে যে ঢাকার একটা বিরাট অংশে যত চাঁদাবাজি হয় এটা মির্জা আব্বাসের নামে হয়, মির্জা আব্বাসের লোকজন করে। এটা কে না জানে? আপনি বাইতুল মোকাররম, পল্টন, এইসব জায়গায় যান, মির্জা আব্বাসের লোকজন সমস্ত চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে। মির্জা আব্বাসের উত্থান কোথায়? গরুরহাটের ইজারাদারি থেকে শুরু করে, গরুরহাটের দালালি থেকে ইজারাদার, সেখান থেকে প্রথমে সিঙ্গারা সমোসার দোকান, এরকম আস্তে 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 ব্যাংকের মালিক। মির্জা আব্বাস এ টু জেড একজন কারাপ্টেড পারসন। এখন এই যারা এইসব মামলা দিতে চান, অবশ্যই সে নিজেও বিপদে পড়েছে, শোকজ খেয়েছে অলরেডি, এটা আলাদা আলোচনা বিষয়, এটার অনেক তাৎপর্য আছে। আপনাকে গোনার টাইম নাই, নাসিরউদ্দিন পাটোয়ারির বার্তা। হাসিনা আমলে ভয়াবহ নির্যাতনের মুখে আপোষ করিনি, তাই কোনো হুমকিকে ভয় পাই না। আমাকে ধরে নিয়ে উল্টো করে ঝুলিয়ে সারা রাত নির্যাতন করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আপনাকে গোনার টাইম নেই, ভদ্র হতে শিখুন। আমরা সভ্য সমাজে বসবাস করি, অসভ্য আচরণ করবেন না। তো এই যে মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করার চেষ্টা মামলা দিয়ে, এটা চূড়ান্ত পর্যায়ের অসভ্যতা। আর নাসিরউদ্দিন পাটোয়ারি যে গালি দিয়েছেন, হ্যাঁ এটা সভ্যতা। কারণ এই ধরনের মামলাবাজ মানুষের অধিকার হরণ, যে মৌলিক অধিকার হরণ করতে চায়, সাংবিধানিক মৌলিক অধিকার হরণ করতে চায়, ফেসিবাদ কায়েম করতে চায়, তাকে পলিটিক্যাল রেটরিক হিসাবে তুই তাকারি কিংবা চ্যাটের বাল বলা, এটা সম্পূর্ণ সভ্য আচরণ। এটি পলিটিক্যাল ভাষা, এটি স্মার্ট ভাষা। নাসিরউদ্দিন পাটোয়ারি দি গ্রেট। অবশেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স গ্রেপ্তার করেছে বলে আমরা জানতে পারলাম। আমরা যদি দ্য ক্যাম্পাস পত্রিকার খবরে দেখি, সেখানে বলা হয়েছে যে শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এএসটিএফ জানায়, মানে স্পেশাল টাস্কফোর্স জানায় যে গোপন ও বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে জানা যায় বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাকাণ্ড সহ গুরুতর অপরাধ সংগঠনের পর 2 বাংলাদেশি নাগরিক দেশ ছেড়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। তারা সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অবস্থান করতেছিলেন এবং সুযোগ পেলেই আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করতেছিলেন। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 7 মার্চ রাত এবং 8 মার্চ ভোরের মধ্যবর্তী সময়ে, মানে রাত্র 12টার আগে পরে দিকে, এই সময়ে বনগাঁ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন 37 বছর বয়সী রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ, যিনি বাংলাদেশের পটুয়াখালীর বাসিন্দা, এবং 34 বছর বয়সী আলমগীর হোসেন, তিনি ঢাকার বাসিন্দা। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন
বাংলাদেশে রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। হত্যাকাণ্ডের পর তারা পালিয়ে যান এবং মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেন। পরে ভারতের বিভিন্ন স্থান ঘুরে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসেন এবং সেখান থেকে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করতেছিলেন। হাদী হত্যার আসামি ফয়সালকে 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে গত বছরের 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদী। এরপর সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠালে 17 ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদী মারা যান। হাদীর মৃত্যুর খবর এলে জনতা উত্তেজিত হয়ে ওঠে এবং প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। তো দর্শক, ওসমান হাদী ছিলেন একজন সাহসী বিপ্লবী। তার খুনিদের গ্রেপ্তারের খবরে যার পর নাই আনন্দিত হয়েছি, কোনো সন্দেহ নাই, কিন্তু তারপরেও না কিছু প্রশ্ন থেকে যায়। যেমন পত্রিকার খবরে বলা হয়েছে যে হত্যাকাণ্ডের পর তারা পালিয়ে যান এবং মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতের বিভিন্ন স্থান ঘুরে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসেন এবং সেখান থেকে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা তারা করতেছিলেন। তার মানে হচ্ছে যে তারা ভারত থেকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করতেছিলেন। এখন আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে তারা খুনের মামলার আসামি এবং তারা এও জানে যে বাংলাদেশে গেলেই তাদের বিচার হবে। এটা জেনেও তারা কেন পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্তে এসেছিলেন বাংলাদেশে ঢোকার জন্য? নাকি এটা ভারতীয় পুলিশের সাজানো স্ক্রিপ্ট? হাদীকে বাদ জুমা মোটরসাইকেলে করে এসে গুলি করে দুষ্কৃতিকারীরা, এবং এর ঠিক 30 মিনিট পরেই অনলাইন ফ্যাক্ট চেকার দ্য ডিসেন্ট জানায় যে হাদী হত্যাকারীর নাম হচ্ছে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ এবং তারা ছিলেন হাদীর নির্বাচনী প্রচারণা টিমের সদস্য। যাই হোক, এই ঘটনার পরের দিনই আমরা অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের স্বামীর ফেসবুক পোস্টে জানতে পারলাম যে এই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ তারা ময়মনসিংহের ভালুকা বর্ডার দিয়ে ভারতে পালিয়ে গিয়েছেন। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এত দ্রুত হত্যাকারী কারা জানার পরেও কেন এদেরকে গ্রেপ্তার করা সম্ভব হলো না? তাহলে কি আইন শৃঙ্খলা বাহিনী হাদী হত্যার অভিযুক্তদেরকে গ্রেপ্তার করার কোনো চেষ্টাই করেনি? যদি নাই করে থাকে তাহলে আবারও একই প্রশ্ন যে কেন করেনি? দেখুন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উনি কিন্তু সস্তা কথা বলার লোক না। গত বছরের 22 ডিসেম্বর তিনি প্রথম আলো এবং ডেইলি স্টারে মব দ্বারা অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিবাদ স্বরূপ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন, সংক্ষেপে নোয়াব নামে একটি সংগঠনের উদ্যোগে একটি প্রতিবাদ সভায় নাহিদ বলেন যে শরীফ ওসমান হাদী হত্যা এবং তার পরবর্তী ঘটনা পরিকল্পনা আগে থেকেই তৈরি করা হয়েছিল এবং যার সঙ্গে সরকারের অভ্যন্তরের কিছু অংশ যুক্ত ছিল। নাহিদ ইসলাম বলতেছেন সাংঘাতিক কথা, যিনি একজন সরকারে ছিলেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে সরকারের অভ্যন্তরের একটি গ্রুপ কেন এই কাজ করতে চাইবে এবং তারাই কি এই অভিযুক্তদের ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছিল? প্রশ্ন আসে। কিন্তু এই হাদী হত্যার তদন্তে নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের ভাষ্য মতে শরীফ ওসমান বিন হাদী নতুন ধারা রাজনীতি শুরু করেছিলেন। সেই রাজনীতি করার কারণেই ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশনা এবং পরিকল্পনায় শরীফ ওসমান হাদীকে গুলি করে মেরে ফেলা হয়। শরীফ ওসমান হাদীকে গুলি করেছিলেন ফয়সাল করিম এবং তাকে সহযোগিতা করেন আলমগীর হোসেন। ফয়সাল করিম ছাত্রলীগের সাবেক নেতা এবং আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী। তো এই হত্যাকাণ্ডের পর ফয়সাল এবং আলমগীর ছাড়াও সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম তিনিও ভারতে পালিয়ে যান বলে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা। তো পুলিশ যেই কথাগুলো বলেছিল সেটার ভিডিওটা আপনাদেরকে কপিরাইট আইনের কারণে শোনাতে পারবো না, কিন্তু আপনারা অডিওটা একটু শুনুন। ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ঢাকা হতে সিএনজি করে আমিন বাজারে যায়। পরবর্তীতে তারা মানিকগঞ্জের কালামপুর যায়। সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছে
ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে। পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাদেরকে হস্তান্তর করে। স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে, সেই শহরে তাদেরকে পৌঁছে দেয়। আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। তো গত বছরের 28শে ডিসেম্বর ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশনস এস এন মোহাম্মদ নজরুল ইসলাম।